এবার কাশ্মীর জুড়ে পাল্টা খেলা শুরু করলো ভারতের সেনারা। আর সকালে যে খবর উঠে এলো সেখানে দেখা যাচ্ছে নর্থ কাশ্মীরের কুপওয়ারা ফরেস্টে একাধিক জঙ্গি ঘাঁটিকে রীতিমতো খতম করে দিয়েছে ভারতের সেনারা। এবং শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে শেষ করা নয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে অনেক অস্ত্র, একাধিক রিপোর্ট এবং একাধিক গোপন নথি। এই ধরনের একটা সম্ভাবনা যে ভারতের এই উত্তর কাশ্মীরে তৈরি হচ্ছিল, তা এর আগেই কিন্তু আমি একাধিক রিপোর্টে বলেছিলাম। এবং দোভালের কাছে যে ইন্টেল রিপোর্ট যেটা মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে কাশ্মীরের লোকাল সাপোর্ট ফের একবার পাকিস্তানের জঙ্গিদের সাহায্য করছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো উত্তর কাশ্মীরকেও এবার কিন্তু তারা টার্গেটের আওতায় নিয়ে এসছে। একটি স্টেটমেন্ট আজকে বিএসএফ এর পক্ষ থেকে এসছে, সেখানে বলা হয়েছে উত্তর কাশ্মীর এখন এই মুহূর্তে পাকিস্তান জঙ্গিদের অনুপ্রবেশের জন্য সব থেকে পছন্দের জায়গা। কালকে একটি খবর আমি করেছিলাম, আপনাদের মনে আছে, দুজন সেনাবাহিনীর সদস্য কিন্তু হঠাৎ করে গায়েব হয়েছিলেন। কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটেছিল সাউথ কাশ্মীরে। আমরা এতদিন জানতাম সাউথ কাশ্মীর দিয়েই কিন্তু পাকিস্তানের জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং পাকিস্তানের যত জঙ্গিপনা, যত জঙ্গি রিলেটেড অ্যাক্টিভিটি, তা কিন্তু সাউথ কাশ্মীর ওরিয়েন্টেড জায়গাতে সব থেকে বেশি ছিল। এবং সাউথ কাশ্মীরেই এই জন্য জঙ্গল এবং পার্বত্য অঞ্চলে ভারতের সেনার পক্ষ থেকে কিন্তু রেড করা হচ্ছে লাগাতার। সেই রেডেই কিন্তু দুজন ভারতের সেনা নিখোঁজ হয়ে যান। কিন্তু আজকে যে খবর উঠে এলো সেখানে দেখা যাচ্ছে জঙ্গি যে ঘাঁটিগুলো তৈরি হচ্ছে তা কিন্তু নর্থ কাশ্মীরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। অর্থাৎ কাশ্মীর শুধুমাত্র সাউথের বা দক্ষিণ আবর্তে এই মুহূর্তে আর আটকে নেই জঙ্গিদের লিস্টে, নর্থ কাশ্মীরকেও কিন্তু জঙ্গিরা এই মুহূর্তে টার্গেট করছে। অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে দুজন আর্মি অফিসার নিখোঁজ হয়ে গেছিলেন সাউথ কাশ্মীরের জঙ্গলে রেড করতে গিয়ে, তাদের রিসেন্ট স্ট্যাটাস কি। দেখুন, আজকে সকালে অফিসিয়ালি বিএসএফ এর পক্ষ থেকে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ দুজন যারা নিখোঁজ হয়ে গেছিলেন তাদের মধ্যে একজনের ডেড বডি পাওয়া গেছে এবং জঙ্গলের একটি জায়গায় তাদেরকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং মনে করা হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে তিনি হাইপোথার্মিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ হাইপোথার্মিয়া মানে কি, এই অঞ্চলে এতটাই বরফ পড়ে, এতটাই শীতের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং টেম্পারেচার হঠাৎ করে এতটাই নিচে নেমে গেছে, তিনি হয়তো সেটাকে রিয়াক্ট করতে পারেননি। এবং এই ধরনের একটা কারণ কিন্তু আজকে আর্মির পক্ষ থেকে উঠে আসছে। যদিও ফাইনাল কনক্লুশন এই মুহূর্তে টানার মতো জায়গায় আমরা কেউই নেই। একটা জিনিস তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে কাশ্মীরকে কেন্দ্র করে ফের পাকিস্তান কিন্তু জেগে উঠেছে। পাকিস্তানের আসিফ মুনির, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, পাকিস্তান প্রাইম মিনিস্টার লাগাতার হুমকি এবং হুঁশিয়ারি ভারতকে তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে কাশ্মীরের যে স্লিপার সেলগুলো আছে সেগুলো তারা অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এই যখন কাশ্মীরের পরিবেশ উত্তপ্ত একটা জায়গায় যেতে শুরু করেছে, ঠিক সেদিনই আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে এলো। এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই ব্যক্তি কি করতে জানেন? সেই ব্যক্তি ভারতের সিম কিনতো, সেই ভারতের সিম নেপালি স্মাগলার মারফত পাকিস্তানের হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দিত। এবং দিল্লি থেকে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তার নাম প্রভাত কুমার চৌরাসিয়া। তার কাছে 16টি ইন্ডিয়ার সিম উদ্ধার হয়েছে। কিন্তু তিনি জানিয়েছেন তিনি শুধুমাত্র সিমগুলো কিনতেন, কিন্তু নেপালি স্মাগলাররা এই সিমগুলো পাকিস্তানের জঙ্গিদের হাতে পৌঁছে দিত, আইএসআই এর হাতে পৌঁছে দিত। এই রিলেটেড আর একটা শকিং ডেভেলপমেন্ট আজকে সকালে এসছে, যেখানে বলা হচ্ছে এই সিমগুলো দিয়ে অন্তত 75 জন ভারতের সেনা সদস্যকে মেসেজ করা হয়েছে যারা কাশ্মীরে পোস্টেড। এবার বোঝার চেষ্টা করুন মানে কোন জায়গায় জালটা এরা বিছানোর চেষ্টা করছে, যে এবার ভারতের সেনাদের মেসেজ করা হয়েছে। কিন্তু ভারতের সেনারা যেভাবে দেশ ভক্তি দেখান, যেভাবে দেশকে রক্ষা করেন, পাকিস্তান হয়তো বুঝতে পারেনি যে সবাই তাদের মতো গাদ্দার বা মির্জাফর নয়। কিন্তু যাদেরকে মেসেজ করা হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদেরকেও প্রশ্ন মুখোমুখি পড়তে হয়েছে। এবং সব মিলিয়ে
যে ঘটনা আজকে কাশ্মীর থেকে উঠে এলো তা কিন্তু এর আগে অন্তত সাম্প্রতিক সময় শেষ 2 বছরে দেখা যায়নি। সেখানে বলা হচ্ছে 75 জন ভারতীয় সেনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে, তাদের কিছু প্রলোভন দেওয়ার চেষ্টা করা হয়েছে পাকিস্তান থেকে, এবং যে সিম থেকে পুরো বিষয়টি করা হয়েছে তা ভারতের সিম, কিন্তু পাকিস্তান হ্যান্ডেলার মারফত পুরো বিষয়টা চলছে। আরো ইন্টারেস্টিংলি ফ্যাক্ট এই বিষয়ে কিন্তু উঠে আসছে যে পুরো ঘটনায় নেপালের একটা কানেকশন জড়িয়ে যাচ্ছে। নেপালের কানেকশন জড়িয়ে যাচ্ছে, মানে নেপালি হ্যান্ডেলার আইএসআই অব্দি ভারতের সিম পৌঁছে দিচ্ছে। দেখুন, নেপাল এই মুহূর্তে আইএসআই একটি শক্তিশালী ঘাঁটি, একাধিক ইন্টেল রিপোর্ট এক্ষেত্রে প্রকাশিত হয়েছে, আমরা সকলেই দেখেছি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের একটি মসজিদ থেকে ভারত বিরোধী চক্রান্ত করা হচ্ছে, সেই রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে ভারতের মিডিয়ায়। সেখানে বলা হচ্ছে এই যে পার্টিকুলার সিমগুলো ব্যবহার হতো, এই সিমগুলোর লোকেশন ট্রেস করে দেখা যাচ্ছে প্রত্যেকটা সিমের কানেকশন ভাওয়ালপুর থেকে কিন্তু মেনটেন করা হয়। ভাওয়ালপুর মানে কি? ভাওয়ালপুর মানে সেই লস্করি তৈবার ঘাঁটি, যে ঘাঁটি কিন্তু অপারেশন সিন্দুরের সময় ভারতের ব্রহ্মোস সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছিল। সেই ভাওয়ালপুর কানেকশন উঠে এলো, এবং আরো যে খবর উঠে আসছে সেখানে বলা হচ্ছে নেপাল এখন ভারত বিরোধিতার একটা নিউ ফ্রন্ট আইএসআই এর জন্য, এবং আইএসআই এখন ঠিক সেটাই চেষ্টা করছে। এক্ষেত্রে রাজাক মস্ক মানে রাজাক মসজিদ নামক এক মসজিদের কথা উঠে আসছে, যা নেপালের সুনসারি ডিস্ট্রিক্টে অবস্থিত। নেপালের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় এই ধরনের কাজ করা অত্যন্ত সহজ, আপনারা বুঝতে পারছেন। আইএসআই ঠিক সেটাই চেষ্টা করছে। সেখানে বলা হচ্ছে রাজাক মসজিদে এমন কিছু কাণ্ড কারখানা ঘটানো হচ্ছে, বা ওইখান থেকে এমন কিছু কাণ্ড কারখানা ঘটানো হচ্ছে যা ভারতের জন্য টেনশনের। সেখানে বলা হচ্ছে এই রাজ্জাক মসজিদ, যা কিনা ভারত এবং নেপাল সীমান্ত থেকেও কিছুটা দূরে অবস্থিত, এবং সেই মসজিদ কিন্তু তৈরি করেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কি? একটি এনজিও সংস্থা, যা বাংলাদেশে রেজিস্টার্ড করা হয় 2022 সালে। অর্থাৎ পুরো চক্রান্তটা বোঝার চেষ্টা করুন। একদিকে বাংলাদেশের জামাত, তারা উস্কাচ্ছে নেপালের এই মসজিদে বসে ভারত বিরোধী চক্রান্ত করতে আইএসআই কে সাহায্য করছে, মানে দ্যাট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক। আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের কাশ্মীর এবং ভারতকে নিয়ে এখন হচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারতের মিডিয়ায় এই খবর আজকে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে এই যে পার্টিকুলারলি রাজাক মসজিদ, এই রাজাক মসজিদকে আইএসআই এর অ্যাক্টিভিটি হিসাবে অ্যাক্টিভিটিস্ট বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে। এবং আইবি রিপোর্ট, যেটা সেকেন্ড পয়েন্ট এখানে বলা হয়েছে, যে এই পার্টিকুলার মসজিদকে বিভিন্ন ক্ষেত্রে স্পিরিচুয়াল এবং কমিউনাল সেন্টার হিসাবে ব্যবহার করার চেষ্টা প্রথম দিকে হলেও বর্তমানে নন মুসলিম আউটরিচ, মানে নন মুসলিম ব্যক্তিদের মধ্যে ইসলামিক আউটরিচ বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে, যা ভারতের জন্য অত্যন্ত টেনশনের। পরিষ্কার বলা হচ্ছে এই মসজিদ থেকে যারা নন মুসলিম পার্সন, তাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, এবং তাদের ভিতরে জিহাদিপনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং পরিষ্কারভাবে এই রাজাক মসজিদ থেকে ভারত বিরোধী চক্রান্ত করা হচ্ছে। এই নেপালের কানেকশন আরো বেশি করে ফুটে আসে ঠিক 2 মাস আগের একটি ঘটনায়। কি ঘটনা ঘটেছে? এই পার্টিকুলার এই রাজাক মসজিদকে কেন্দ্র করে জৈশ ই মোহাম্মদ এবং লস্করি তৈবা ট্রানজিট করিডর হিসাবে নেপালকে ব্যবহার করছে, এবং পুরো বিষয়টাই এই মসজিদকে কেন্দ্র করে হচ্ছে, তা বিভিন্ন রিপোর্টে উঠে আসে। কিছুদিন আগে দিল্লি থেকে একজনকে গ্রেফতার করা হয়, তার নাম হলো আনসারুল আনসারি। সেই ব্যক্তি কিন্তু দিল্লির যে স্লিপার সেল, পুলিশের স্লিপার সেল, তার মাধ্যমে গ্রেফতার হয়। তিনি একটি প্যাকেট পাচার করছিলেন। সেই প্যাকেটের উপরে লেখা ছিল ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াস 1982 এবং কনফিডেন্সিয়াল এবং সিক্রেট। অর্থাৎ সেই ব্যক্তি এমন কিছু করছিল যা সরাসরি ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে বড়সড় অপারেশনের প্ল্যান কিন্তু করা হচ্ছিল। সেই ব্যক্তির কাছে একটি সিডি পাওয়া যায়, এবং মনে করা হচ্ছে সেই ব্যক্তি হলো আইএসআই লং টার্ম অ্যাসেট। 2008 সাল থেকে সেই আইএসআই এর হয়ে তিনি কাজ করেন, এবং এই ব্যক্তি ইয়াসির নামক আরেক ব্যক্তির সঙ্গে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ভয়েস কল এবং মেসেজে যোগাযোগ রাখতো। এই পুরো ঘটনায় পিন্টু নামক আরো ব্যক্তির একটা উল্লেখ পাওয়া যায়, এবং আকলাফ আজম, আরো এক আকলাফ আজমের নাম আমাদের সামনে উঠে আসে, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, কিন্তু নেপালের মানে টেররিস্ট এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এবং মনে করা হচ্ছে এই পিন্টু, আকলাফ আজম কিংবা ইয়াসির কিংবা আনসারি, এই 4 ব্যক্তি একত্রে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। প্যাকেট পাচার হতো, মিডল ইস্টের একাধিক দেশের সঙ্গে কথা হতো, এবং এই নেটওয়ার্কটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করা হতো নেপাল থেকে। আর আজকে দেখুন 2 মাস আগের সেই রিপোর্ট যে মিডিয়ায় বেরিয়েছিল ভারতের
দিল্লিকে কেন্দ্র করে, সেই রিপোর্টের সঙ্গে কাশ্মীরকে কেন্দ্র করে রাজাক মসজিদের এই রিপোর্ট হুবহু মিলে যাচ্ছে এবং মসজিদ থেকেই ভারতকে অশান্ত করার পরিকল্পনা নেপালে বসে করছে আইএসআই, লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ। এবং এই যখন ইন্টেল রিপোর্ট নিয়ে ভারত উত্তাল, ঠিক সেদিনই ভারতের সেনাবাহিনীর সদস্যরা নর্থ কাশ্মীরে ভয়ঙ্কর অপারেশন চালালো, একাধিক টেরর লঞ্চপ্যাড সম্পূর্ণভাবে গুড়িয়ে দিল। সব মিলিয়ে আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না রে তোপসে। ফেলুদা হলে হয়তো এই ডায়লগটাই দিতেন, কিন্তু ভারতের সুরক্ষা আমাদের ভারতের সেনার হাতে। যতদিন সেনারা বুক চিতিয়ে লড়বেন আমরা সুরক্ষিত, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের সেনাদের সঙ্গে গাদ্দারি যে ভারতীয়রা করে তাদেরও হয়তো সবক শেখানোর একটা জবাব যাওয়ার সময় এসে গেছে। ভারতের সেনারা এখন ঠিক সেটাই বেছে বেছে করছেন। কিভাবে দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।